খালেদা জিয়া পালান নেই ক্ষমতা ছেড়ে দিয়ে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা কিন্তু একবার ক্ষমতা ছেড়ে দিয়ে পালাননি। কোনবার পালাননি? 2001 সালে। 96 থেকে 2001 সালে যখন তিনি তার মেয়াদ পূর্ণ হলো, সেই মেয়াদ পূর্ণ হলো রাত 12টার সময়। রাত 12টার সময় শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলেন। রাত 12:30টার সময় বিএনপির নেতৃত্বে ঢাকা শহরে বিশাল আনন্দ মিছিল হলো, সরকার পতন ঘটিয়েছে। আসলে কিন্তু সরকার পতন ঘটনার ব্যাপার না, ওই দিন 5 বছর পূর্ণ হয়েছিল, তখন তো শেখ হাসিনা পালাননি। তাহলে এই 2024-এ কেন পালালেন? কারণ 2024টা ছিল একটি মবক্রেসি। দ্যাট ওয়াজ নট এ রেগুলেশন, নট এ পসেশন, নট এ আপনার পসেশন, অভ্যুত্থান, কোনো কিছু না। এটা একটা ষড়যন্ত্রমূলক একটা ছিল। এটা ডিপ স্টেটের সাথে, ডিপ স্টেট এটা করেছিল দীর্ঘদিনের একটা প্রচেষ্টার ফলে। সেই ডিপ স্টেট একটা ব্যক্তিকে, একটা গোষ্ঠীকে এখানে বসিয়ে দিয়েছে। সেই গোষ্ঠীকে বসানোর আগে অজুহাত হিসাবে যে তারা পেয়েছে সাথে হাতের সামনে, সেটা হলো কোটা আন্দোলন। কোটা আন্দোলনকে আপনার 24 তারিখের জুলাই মাসের 24-25 তারিখ পর্যন্ত কোটা আন্দোলনের কেউ জানে না যে কিভাবে এক দফা চলে আসতেছে, কেউ জানে না। তাদেরকে যখন বলা হলো যে কোটা যখন মেনে নেওয়া হয়েছে, 93% মেনে নেওয়া হলো, 7% রাখা হলো হতভাগ্য মুক্তিযোদ্ধাদের জন্য, আর 93% কোটা উইথড্র করা হলো। তারপর তারা প্রত্যাহার করলেন আন্দোলন। এরপর তাদেরকে বলা হলো আন্দোলন প্রত্যাহার হয় নাই, এখন এক দফার আন্দোলন করতে হবে, শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে। দেন নতুন একটা সিনারিও তৈরি। এই সিনারিওর যে ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্সটা ছিল শেখ হাসিনাকে 5 ভাবে হত্যা করা। 5টি গ্রুপ 5 রকম ভাবে হত্যা করতে চেয়েছিল। ফরচুনেটলি শেখ হাসিনার পক্ষে যারা কোনো একটি দেশের গোয়েন্দা বা কোনো একটি দেশের বন্ধুরা, তারা টের পেয়ে তারা তাকে ওখান থেকে পিক করে। এখন আজকে যে অপরাধে আপনি 3টি প্রধান নির্বাচন কমিশনারের বিচার চাইছেন, সেই একই অপরাধ তো বাংলাদেশ সেনা প্রধানও করেছেন, তিনি তো আওয়ামী লীগের নিয়োগকৃত। তাহলে কি তাকে আপনারা বিচারের আওতায় করবেন? তিনি তো আওয়ামী লীগের নিয়োগকৃত। আওয়ামী লীগের নিয়োগকৃত গত 16 বছরে যত আর্মি অফিসার আছে, যত বিডিআর আছে, যত পুলিশ আছে, যত সেক্রেটারিয়েটের লোকজন আছে, যত প্রশাসনের লোকজন আছে, আপনি কি সবাইকে বিচার করতে পারবেন? পারবেন না। কারণ সবাইকে বাদ দিলে আপনি কি করবেন? আপনি এই জুলাই অভ্যুত্থানের নতুন লোকদেরকে এসে সেক্রেটারিয়েটে বসাবেন। সেক্রেটারিয়েটে বসার পর পরদিন দেখবেন বাংলাদেশের টাকশাল খালি হয়ে গেছে, নেই। আপনার আসিফের যখন পিএসরা যখন 4 কোটি 5 কোটি টাকা মেরে দেয় এই ক্ষমতায় না যেই, হ্যাঁ না যেই, আর যখন এটা ক্ষমতায় তারা থাকবে তখন তারা বাংলাদেশকে খোকসা বানাতে 2 মাস সময় নেবেন। তো সেটা বিষয় না, বিষয়টা হলো বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, শত শত লোক মারা গেছে, এবং শেষের দিকে এসে সেই ক্লিন হার্ট অপারেশনের দেওয়া হবে এই ভয় দেখিয়ে টাকাও ইনকাম করা হয়েছে। সেই আর্মি অফিসাররা পরে স্বীকার করেছে, পত্রপত্রিকায় আছে এগুলো। এখন ঘটনা এই যে আব্দুল হাই সাহেব একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। তিনি কি করেছেন? সম্পাদক হওয়ার পরে একটি রিপোর্ট করেছেন এই 3 প্রধান নির্বাচন কমিশনারের ছবি দিয়ে, নাম দিয়ে, তাদের বাড়ির ঠিকানা দিয়ে। হোয়াট ইজ দিস? আপনারা মামলা করেছেন, ভেরি ফাইন, যে এরা যে শাস্তি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। এখন এই যে আব্দুল হাই সাহেব তার পত্রিকায় এই 3 ভদ্রলোকের বাড়ির ঠিকানাটা ফ্লাশ করলেন, তার মানে এটা কি? তার মানে হচ্ছে মবকে জানানো হলো যে দিস ইজ দ্য লোকেশন, এই লোকেশন অনুযায়ী তোমরা হাজির হয়, এবং পরদিন সেই লোকেশন অনুযায়ী হাজির হয়ে গেল ডক্টর নুরুল হুদা সাহেবের বাড়িতে। তাহলে এই সাংবাদিককে আপনি কি বলবেন? যুগান্তকারী সাংবাদিক নিশ্চয়ই। আপনি তো সাংবাদিকের বিরুদ্ধেও কথা বললেন একটু আগে, সাংবাদিকরা হাসিনার পা চেটেছে, আমক করেছে, তমক করেছে। কিন্তু পৃথিবীতে কোন সাংবাদিকরাই কোন সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে না, কারণ সাংবাদিকরা পার্টিজান না। সাংবাদিকরা একটি তথ্যমূলক একটি পেশায় থাকে, যে পেশায় অলওয়েজ তাদেরকে ফুল সেরাতের উপর দিয়ে হাঁটতে হয়, ধারালো তলোয়ারের উপর দিয়ে হাঁটতে হয়। পড়ে গেলে আগুনের মধ্যে, আর দাঁড়িয়ে থাকলে পা কেটে যাবে, এমন একটি অবস্থায় সাংবাদিকদেরকে চলতে হয়। সেখানে প্রতি দেশের, কোন দেশের সাংবাদিকরা এই পরিমাণে টর্চার হয় নাই যে পরিমাণ টর্চার হয়েছে ইউনূস আমলে। কতজন সাংবাদিক? 170 জন সাংবাদিক। তার ভিতরে 20 থেকে 25 জনের নামে হত্যা মামলা। এমন এমন সাংবাদিকের নামে হত্যা মামলা যে সাংবাদিকের অপরাধ ছিল শুধুমাত্র শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া বা তাকে আপা ডাকা, হ্যাঁ, তার নামে হত্যা মামলা। এখন ধরুন ফরহাদ মাজার যখন খালেদা জিয়ার সঙ্গে চীন সফরে গেছেন, ফরহাদ মাজার খালেদা জিয়ার পাশে বসে বিমানে বসে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এমন বিচক্ষণ নেত্রী দ্বিতীয়টি আসেন। এই কথা বলার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন কি ফরহাদ মাজারকে ডাক দিয়ে শাস্তি দিয়েছে যে আপনি এটা বলার কে?
আপনি এটা কি করে বলেন? দেয়নি। তো এইটা আপনি আপনার আমলকে গ্লোরিফাই করবেন, আওয়ামী লীগের আমলকে গ্লোরিফাই করবে। আমরা যারা তৃতীয় পক্ষ, আমরা যারা চোখ কান একটু খোলা রাখি, আমরা তো ব্যাপারগুলো বুঝি, আমরা তো ঘাসের মুখ দিকে চলি না। বিষয়গুলো এত সহজে আপনি যে চাপিয়ে দিচ্ছেন, র‍্যাব সৃষ্টি করেছিল কে বাংলাদেশে? বিএনপি জামাত, ঠিক আছে? আওয়ামী লীগের পক্ষ থেকে 21 দফা ছিল নির্বাচন কমিশন, নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার, সেখানে বলা হয়েছিল আমরা ক্ষমতায় গেলে র‍্যাব বাতিল করবো। শাহজাহান খান বলেছিলেন, করেননি। আমরা তার প্রতিবাদ করেছি। আওয়ামী লীগকে আমরা ধুয়ে দিয়েছি সমালোচনা করে র‍্যাব বাতিল না করার কারণে। কিন্তু আওয়ামী লীগ বাতিল করেনি, এই সরকারও তো বাতিল করেনি। এই সরকার তো একটা সুফি সরকার। এই সরকার আওয়ামী লীগ বিএনপি কেউ না, সুফি সরকার একটা। জনগণের কল্যাণ করার জন্য এরা আসমান থেকে নাজিল হয়েছে। এরা কেন র‍্যাব বাতিল করলেন না? একটি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, বেআইনি কিলিং করে, বাতিল করলেন না কেন? করলেন। হ্যাঁ, এখন এই কথাগুলো আসলে বলে লাভ নেই। গ্রেড হত্যা থেকে শুরু করে বিএনপি যত অপরাধ করেছে, সবগুলো অপরাধের আওয়ামী লীগ বিচার করতে পারেনি, জনগণ বিচার করতে পারেনি। তেমনি আওয়ামী লীগ যত অপরাধ করেছে, সেই অপরাধগুলোরও আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করতে গেলে সেই বিচারগুলো 20 বছর 30 বছর ধরে চলবে। একটি রাজনৈতিক দল, দুটি রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে মামলা, পাল্টা মামলা, এগুলো চলে। কিন্তু তাই বলে আপনি যদি এখন একটু অনুষ্ঠানে বসেন যে আপনার দল, আপনার দল যদি এখন বলেন, তাহলে আমি নিরপেক্ষ অবস্থান থেকে আপনাকে আমি এরকম 100টা প্রমাণ দেখাতে পারি যে অপরাধগুলো আওয়ামী লীগের অপরাধের থেকে তো কম তো না, বরং বেশি বিএনপির। কিন্তু তারপরেও আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে বিএনপির উপরে মানুষ এখন পর্যন্ত আশা করে কি জন্য? দেয়ার ইজ নাথিং বেটার দ্যান বিএনপি। কারণ জামাত এবং জামাতের নেতৃত্বে যে মৌলবাদী গোষ্ঠী আছে, সেই মৌলবাদীর গোষ্ঠী বাংলাদেশকে ছিঁড়ে ফেলে দেবে, বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করবে, বাংলাদেশের মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। এই থেকে পরিত্রাণের উপায়, যদি আওয়ামী লীগ না থাকে এখন সিনে, একমাত্র উপায় হচ্ছে বিএনপি পারে এটাকে ঠেকাতে। সেই জন্য বিএনপির উপরে মানুষ এখন পর্যন্ত আশা করে। এখন আমি সুলতানার বক্তব্য এখানে শেষ করি যে মব কালচার, যেটা আমি আগেই বলেছি, যে মব কালচারটা হচ্ছে আপনি যে দুর্বল, আপনার হাতে যে আইন যে দুর্বল, সেটির প্রমাণ। আপনি আপনার শত্রুকে আইন দ্বারা যখন কুপকাত করতে পারবেন না, তখন আপনি বেআইনি এই মবক্রেসি দিয়ে, মব ভায়োলেন্স দিয়ে তাকে আপনি অপমান করবেন, অপদস্থ করবেন। ডক্টর ইউনূস প্রথম দিন এসে বলেছিলেন আমরা প্রতিশোধের রাজনীতি করব না। আনফরচুনেটলি তিনি তার পরদিন থেকেই প্রতিশোধের রাজনীতি করছেন। তিনি যে দলটির এজেন্ডা, যে গ্রুপটির এজেন্ডা সার্ভ করছেন, সেই গ্রুপটির হয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতি সবকিছুকে ধ্বংস করে দিয়ে তিনি নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন। এই যদি কাজগুলো তিনি না করতেন, তিনি যদি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতেন, তাও কিন্তু জনগণ এত ক্ষেপ্ত না তার উপর। কারণ মুক্তিযুদ্ধ একটি আমাদের কাছে সংবেদনশীল জায়গা। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কাছে জীবনে কোনো ছাড় নেই। আমাদের বাচ্চা যারা মুক্তিযুদ্ধ করেছে, আমাদের পরিবার থেকে 18 জন লোক মারা গেছে মুক্তিযুদ্ধ, আমার বংশ থেকে। তো সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। কিন্তু প্রফেসর ইউনূস সেই মুক্তিযুদ্ধের ভিত্তিমূলে আঘাত করেছেন। উনি কালকে নির্বাচন দিন আর 10 বছর পর নির্বাচন দিন, কিচ্ছু ম্যাটার করে না আমার কাছে। সাধারণ মানুষের কাছে ম্যাটার করে কোনটা? যে উনি আমার দেশের যে অস্তিত্ব, আমার দেশের যে মর্যাদা, সেই মর্যাদাটাকে উনি ভুলুণ্ঠিত করছেন, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করছেন এই মব কালচার দিয়ে, মব ভায়োলেন্স দিয়ে। এটা ঠিক না। আপনি বিচারপতি সিনহার কথা বললেন, প্রধান বিচারপতিকে এবং সুপ্রিম কোর্টের যে 12 জন বিচারপতিকে ঘাট ধরে বের করে দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে। সিনহার তো গায়ে হাত দেয় নেই কেউ। সিনহা সাহেবকে আওয়ামী লীগ অন্যায়ভাবে বের করে দিয়েছে। কিন্তু এই যে 12 জন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হলো, পিয়নদের সামনে, পুলিশের সামনে, রাস্তার হকারদের সামনে, কে ঠেকাতে গেছে? কে তার বিরুদ্ধে মামলা করেছে? নোবডি। সুতরাং এই জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট যদি আপনি তুলতে থাকেন, আমি আপনার প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করতে পারবো। দরকার নেই সেটা। আমরা মব ভায়োলেন্স আপনি চান না, আপনার দল চায় না। গিয়াস ভাই, মঞ্জুর ভাই, দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মানে কারো উপর কারো সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ নাই। তবু এই সেটা কথা না। আমি ধরে নিচ্ছি বিএনপি এখন পর্যন্ত নির্বাচন চায় এবং বিএনপি মব কালচার চায় না। ইয়াস ভাই যেটা বললেন, আমি সেটাকে সত্যি ধরে নিলাম যে হ্যাঁ, বিএনপি মব কালচার চায় না। আমি বিএনপির 3-4 জন বড় নেতার কথা জানি, তারা মব কালচারের বিরোধিতা করেন, এই করেন সে করেন। যেমন ধরুন আজকে সরকারের প্রেস সচিব যিনি বলেছেন যে এই মবটি হচ্ছে, এটা মব না, এটা হলো প্রেশার গ্রুপ। যখন আপনি লেজিটিমেসি দেন যে দিস ইজ প্রেশার গ্রুপ, সরকারের একটি গুরুত্বপূর্ণ পক্ষ থেকে,
তার মানে আপনি মবটাকে আরো দীর্ঘদিন চালাবেন। আপনি এটা কি বলছেন মব ভায়োলেন্স না, এটা প্রেশার গ্রুপ, তারা সরকারকে প্রেশার দেওয়ার জন্য এই কাজটি করছে। যেমন এই যে বিএনপি মামলা করেছে, সেই মামলাটি যেন একদিনের ভিতরে নুরুল হুদাকে ধরা হয়, সেই প্রেশারটা দেওয়ার জন্য মব ভায়োলেন্সটা করা হয়েছে। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। সুতরাং এটা চলতে থাকবে। এখন গিয়াস ভাইদের কাছে আমাদের অনুরোধ জনগণের পক্ষ থেকে যে আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, দ্রুত নির্বাচনটি আদায় করুন, জাতিকে বাঁচান। আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগ আসবেও না, আর বামপন্থী দলগুলোর শক্তি নাই। আর যারা দেশকে ছিঁড়ে চিড়ে খাবে, ভাগবাটোয়ারা করে নেবে, তাদের হাত থেকে আপনারা বাঁচাতে পারেন, আপনারা বাঁচান, আপনারা নির্বাচনটি আনুন। আপনারা মব ভায়োলেন্স পছন্দ করেন না, সেটি বাস্তবে দেখান, আমরা খুশি হয়ে যাই। আমরা আপনাদের উপর আস্থা রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ আমি সবাইকে। শেষ করব মঞ্জুর ভাইকে কাছে আমার শেষ প্রশ্ন একটি আছে, যে ধরেন এই সরকারের কারো উপর কারো নিয়ন্ত্রণ নাই, হ্যাঁ, মানে দৃশ্যমান কোনো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ধরেন প্রশাসনের কর্মকর্তারা চরম ক্ষুব্ধ, এনবিআর এর আন্দোলনে আছে, কেউই সন্তুষ্ট নয়, তবু এই সরকার এত শক্তি পাচ্ছে কোথা থেকে? আমি এক লাইনে বলি, জি, আপনি রাজা বদলাবেন, সেনাবাহিনীকে কিনবেন না, তা কি করে হয়? আপনি সেনাপতিকে আস্থায় রাখবেন না, আপনি কি রাজা বদলাই ফেলবেন, তা তো হয় না। তো আমাদের এখানে সমস্ত প্রশাসনের সবাই প্রশাসনের লোকজন কিন্তু কেউ আপনার এটা হারকুলিস না যে তারা এখানে মাসেল দেখাতে এসছে, বীরত্ব দেখাতে এসছে। তারা সবাই কিন্তু আজ্ঞাবহ। প্রশাসন মানেই হচ্ছে আজ্ঞাবহ, যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের আজ্ঞাবহ। তারা সরকারের কর্মচারী বলা হয় তাদেরকে, প্রজাতন্ত্রের কর্মচারী। তো প্রজাতন্ত্রের কর্মচারী তো আপনার বিদ্রোহ করবে না, তারা সরকারের সবকিছু মানবে। এখন সরকারের যে নেপথ্য শক্তি, ডিপ স্টেট, বহিঃশক্তি, যারা তাকে বসিয়েছে, সেই শক্তি এতটাই শক্তিবান, ক্ষমতাবান, যে সেই শক্তির বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা আমাদের সেনাবাহিনীও দেখাচ্ছে না, আমাদের পুলিশ দেখাচ্ছে না, আমাদের আমাদের সিভিল সোসাইটি দেখাচ্ছে না, এবং আমাদের অন্যান্য দলগুলোও দেখাচ্ছে না। সেই কারণে ডক্টর ইউনূস এখন এমন শক্তিশালী, তিনি যা খুশি তাই করতে পারছেন, এতে মব কালচার করতে পারছেন। 30 জন লোক এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্বাক্ষর করেছেন। সেই 30 জনের ভিতরে 7 থেকে 10 জন লোক হচ্ছে সত্যিকার অর্থে মব ভায়োলেন্স চায় না, বাকি সবাই কিন্তু একসময় না একসময় মব ভায়োলেন্স পছন্দ করে এবং মবের পক্ষে কথা বলেছে। আমি 30 জনের নাম বলতে পারি, মুখস্থ আছে আমার কাছে, আমি নাম বলতে যাচ্ছি না। এই 30 জনের ভিতরে প্রায় 20 জনই এই মব কালচারকে জাস্টিফাই করেছেন কি বলে, যে আওয়ামী লীগ এত বেশি অত্যাচার করেছে ও জনগণ তাদের উপরে এত বেশি ক্ষিপ্ত যে বাধ্য হয়ে জনগণ তাদের ক্ষোভ প্রকাশ করছে। 20 জন বলেছে। তো সুতরাং মব ভায়োলেন্স আজকে আপনি বললে, আজকে গিয়াস ভাই বললো, আমি বললাম, বা নিপা বললো, আমরা বললেই যে বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটা যার যার, এটা সরকারের যখন মনে হবে যে এই ইনস্ট্রুমেন্টসটা আমি কাজে লাগাবো, এই টুলসটা আমি কাজে লাগাবো, তিনি কাজে লাগাবেন। যখন মনে হবে কাজে লাগানোর দরকার নেই, তখন কিছুদিন স্তমিত থাকবে। ব্যাপারটা এরকম।